হ্যালো চেক। ওকে, যাই হোক আজকে আমরা হচ্ছে ক্লজ সম্বন্ধে ডিটেলস বলবো আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু একটা কাজ করে নেই। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ফ্রেজ, ক্লজ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এগুলো আলোচনা করতে গেলে এমনিতে লাগে, সেগুলো শিখবো। তারপরে হচ্ছে আমরা অন্যান্য জিনিসগুলো শিখবো। তবে প্রথমেই আমরা একটা সহজ টপিক দিয়ে শুরু করি, কনজাংশন এন্ড কানেক্টরস দিয়ে শুরু করি, কেমন? তারপরে হচ্ছে অন্যান্য টপিকে যাব। কনজাংশন অ্যান্ড ইম্পর্টেন্ট লিঙ্কার্স বা কানেক্টরস, এগুলো দিয়ে শুরু করি। তো তোমাদের সবার কাছে আশা করি লেকচার শিটটা আছে, যারা ইনোভেশনে অলরেডি ভর্তি হয়েছো। তো প্রথমে চলে আসো, যাদের কাছে লেকচার শিটটা আছে। হ্যাঁ, আমি লেকচার শিটের পেজ নাম্বারটা বলে দিচ্ছি, দেন চলে যাও ওই পেজে। এই লেকচার শিটে ক্লজের আলোচনা আছে, রেডিউস ক্লজের আলোচনা আছে, তো এগুলো পরে বলতেছি। আগে আমরা একটু কানেক্টরস এন্ড কনজাংশন এটা একটু পড়ে নিই, কেমন? ওকে ওকে, তো তোমাদের যে শীটটা দেয়া আছে, তোমাদের এই শীটের মধ্যে হচ্ছে পেজ নাম্বার 10। শীটের মধ্যে পেজ নাম্বার হচ্ছে 10, পেজ নাম্বার 10। এই 10 নাম্বার পেজে হচ্ছে আমরা এটা হয় না, ওই যে 10 নাম্বার পেজে আমরা হচ্ছে এই কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স এটা সম্বন্ধে পাবো। তো এটা খুব সহজ একটা বিষয়, আমি তোমাদেরকে বলি, দেখো একটু খেয়াল করবা। সিম্পল কয়টা জিনিস আছে এখানে, একটু জানতে হবে। যেমন সহজ একটা বিষয় বলি প্রথমে, এই সো অ্যাজ আর অ্যাজ এর ব্যবহার। ঠিক আছে, সো অ্যাজ এটাও ওয়ান কাইন্ড অফ লিঙ্কার্স। এই সো অ্যাজটা নর্মালি অ্যাফার্মেটিভ বাক্যে কখনো ব্যবহার করা হয় না। হ্যাঁ, মানে তুমি এটাকে নেগেটিভ বাক্যে ব্যবহার করবে, নর্মালি সো অ্যাজ কে নেগেটিভ বাক্যেই ব্যবহার করা হয়। আর যেটা অ্যাজ এস, এটা তুমি চাইলে অ্যাফার্মেটিভ বাক্যও লিখতে পারো, নেগেটিভ বাক্যও লিখতে পারো, দুই ধরনের বাক্যে এটা লেখা যায়। ঠিক আছে, অ্যাজ এস দুই ধরনের বাক্যে লেখা যেতে পারে, কিন্তু সো অ্যাজটাকে কখনো তুমি অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করবে না। যেমন দেখো, একটু উদাহরণস্বরূপ আমরা যদি বলি, এই যে খেয়াল করো, নিচে যে বাক্যটা লেখা আছে, শিহাব ইজ সো শার্প অ্যাজ এ ট্যাক। এখানে এই বাক্যটা ইনকারেক্ট, কারণ এই বাক্যটা অ্যাফার্মেটিভ, কিন্তু অ্যাফার্মেটিভ বাক্যে আমরা লিখছি সো অ্যাজ দিয়ে। অ্যাফার্মেটিভ বাক্যে কখনো সো অ্যাজ দিয়ে লেখা যাবে না। এই বাক্যটা তাহলে কারেক্ট কি হবে, কারেকশন কি হবে? এই যে শিহাব ইজ অ্যাজ শার্প অ্যাজ এ ট্যাক। ওকে, আবার দেখো পরের আরেকটা এক্সাম্পল দেখো, এই বাক্যটাও দেখো সো অ্যাজ দিয়ে লেখা হয়েছে এবং বাক্যটা কি নেগেটিভ। ঠিক আছে, বাক্যটা নেগেটিভ, সো ডিফিকাল্ট। সো ও এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে সো সো দুইবার আছে, সামনে সো পিছনে অ্যাজ। ওকে, তো এই জায়গায় একটু মানে নর্মাল একটা ভুল আছে আর কি। তো এই বাক্যটাকে তুমি চাইলে অনেকভাবে লিখতে পারো। যদি এটাকে অ্যাফার্মেটিভ আকারে লেখো তাহলে বলবা অ্যাজ এস। ঠিক আছে, বাক্যে অ্যাজ এস ব্যবহার করতে পারবে, কারণ অ্যাফার্মেটিভ নেগেটিভ দুই ধরনের বাক্যেই অ্যাজ এস ব্যবহার করা যায়। আর পরের এক্সাম্পলটা দেখো, এখানে নট অ্যাজ আর হচ্ছে অ্যাজ, মানে নট অ্যাজ মানে কি, অ্যাজ অ্যাজ ব্যবহার করছো কিন্তু বাক্যটা নেগেটিভ। আবার তুমি যদি বাক্যটা সোয়েস দিয়েও লেখো তাহলে হবে, তবে বাক্যটা নেগেটিভ থাকতে হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এই যে সোয়াসটাকে তুমি কখনো অ্যাফার্মেটিভ বাক্যে ব্যবহার করবে না, নর্মালি নেগেটিভ বাক্যে ব্যবহার করবা। আর অ্যাজ এসটাকে তুমি নর্মালি ব্যবহার করতে পারবো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ দুই ধরনের বাক্যে। হ্যাঁ, দুই ধরনের বাক্যে তুমি ব্যবহার করতে পারবা। ওকে, তো পরের একটা বিষয় চলে আসো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মজার বিষয়টা তোমাদের বলি। সেটা হচ্ছে খেয়াল করো, যদি কোথাও তুমি নট অনলি কানেক্টর হিসেবে বাক্যে ব্যবহার করো, তাহলে ওই বাক্যে তোমাকে বাট অলসো পরবর্তীতে কানেক্টর হিসেবে রাখতে হবে। কারণ নট অনলি বাট অলসো একসাথে রিলেটেড, একসাথেই বসাইতে হবে বাক্যে। ঠিক আছে, তাহলে যদি থাকে নট অনলি, পিছনে বসবে কি বাট অলসো। আবার একটা মজার বিষয় খেয়াল করো, এই যে নট অনলি দুইটা শব্দ, বাট অলসো কয়টা শব্দ? দুইটা শব্দ। এর মধ্যে আমরা যদি নট অনলির অনলিটাকে বাদ দেই, তাহলে এই বাট অলসোর অলসোটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে তখন কি দাঁড়াবে, যে নট ডট 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 বাট, কেমন? এই, অর্থাৎ তুমি যদি নট অনলি লেখো তাহলে বাট অলসো লিখবা, আর যদি নট লেখো তাহলে বাট লিখতে হবে। নট অনলি লিখবা বাট হবে, তাহলে হবে না। ঠিক আছে, যদি কোথাও আবার তুমি নট লেখো পিছনে বাট অলসো লিখলা, তাও কিন্তু হবে না। ঠিক আছে, নট অনলি বাট অলসো, নট বাট। তোমরা চাইলে খাতার মধ্যে এইটুকু নোট করে রেখে দিতে পারো, এই যে আলোচনা এটা, নট অনলি বাট অলসো, নট বাট। এটা দিয়ে দুই একটা কোয়েশ্চেন তোমাদেরকে একটু দেখাই দিই, আগে একটু লিখে ফেলো, নট অনলি বাট অলসো, নট বাট। আচ্ছা ওকে, এক্সাম্পল দেখি, দুইটা এক্সাম্পল তোমাদেরকে সলভ করতে দিই, দেখো তোমরা ইনশাআল্লাহ এটা দিয়ে
যে এক্সাম্পল দিব সেটা তোমরা পারবা, ঠিক আছে? অবশ্যই পারবা। তো আমরা সলভ করি দেখি। যেমন দেখো তোমাদের লেকচার শিটে পেজ নাম্বার 11-তে এই যে 4 নম্বর প্রশ্ন একটু ভালো করে খেয়াল করো, যেখানে লেখা আছে পিছনে বাট। তাহলে বলো পিছনে যদি বাট থাকে সামনে কি নট অনলি হবে না নট হবে? অবশ্যই কি হবে? নট হবে। যদি পিছনে বাট অলসো থাকতো তাহলে আমরা নট অনলি দিতে পারতাম। তাহলে অ্যান্সার হবে কোনটা? এ নাম্বারটা। বলো সব বিষয়টা অনেক ইজি না? একদম ইজি না? ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আরো এই রিলেটেড আরো দুইটা এক্সাম্পল তোমাদের করাই ফেলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, 9 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 12-তে 9 নাম্বার কোশ্চেন। দেখো এখানে নট অনলি আছে, সামনে আছে নট অনলি, তাহলে বুঝতে পারতেছো পিছনে কিন্তু বাট হবে না, কি হবে? বাট অলসো হবে। নট অনলি থাকলেই আমরা কি দিব? বাট অলসো দিব। তাহলে উত্তর হবে সি নাম্বারটা। একদম ইজি, খুবই সহজ। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেন একটু সলভ করি দেখি পারি কিনা। দেখো ওকে, এই যে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেখো এখানে নট অনলি আছে, তাহলে এই জায়গায় শূন্যস্থান আমরা পরবর্তী কানেক্টর কি দিব এটার সাথে? নট অনলির সাথে কোনটা হবে? বাট অলসো হবে। এখানে অপশনে যাও। অপশন এ বাট আছে, এটা হবে না। অপশন বি বাট অলসো আছে, এটা হতে পারে। অপশন সি এখানেও বাট অলসো, অপশন ডি এখানে বাট অলসো। ঝামেলা হয়ে গেছে, মানে অপশন 3টাই বাট অলসো আছে। কিন্তু একটু ভালো করে খেয়াল করবা, নট অনলি বাট অলসো এই যে কানেক্টর গুলো আমরা ব্যবহার করি এগুলা প্যারালেলিজম নামে একটা স্ট্রাকচার ফলো করে। অর্থাৎ প্যারালেলিজম বলতে কি? জিনিসটা প্যারালাল থাকবে, সামনে যেমন থাকবে পিছনে তেমন থাকবে, ঠিক আছে? অর্থাৎ নট অনলি সামনে যেমন স্ট্রাকচারে থাকতে হবে পিছনেও একই রকম স্ট্রাকচারে থাকতে হবে। যেমন এই খেয়াল করো, এখানে নট অনলির পরে আছে টু প্লাস ভার্ব, তাহলে এখানে যে আমি বাট অলসো লিখবো, এই বাট অলসোর পরেও আমাকে টু প্লাস ভার্ব রাখতে হবে। তাহলে টু প্লাস ভার্ব আছে এই অপশনে, তাহলে এটা কারেক্ট। কিন্তু দেখো এই অপশনে টু প্লাস ভার্ব নাই, এই অপশনে ভার্ব প্লাস আইএনজি আছে। মোটামুটি ভাবে অপশন কোনটা অ্যান্সার? 2 নম্বরটা অ্যান্সার। নট অনলি বাট অলসো, কিন্তু দুইটাই স্ট্রাকচার ফলো করবে কেমন? একই রকম। এখানে টু প্লাস ভার্ব, ওখানে টু প্লাস ভার্ব, তাহলে উত্তর হবে বি নাম্বারটা। আশা করি বুঝতে পারছি সবাই, ঠিক আছে? আচ্ছা ওকে, পরের একটা বিষয় চলে আসো, একটু ফোকাস করি। ও তোমাদের লেকচার শিটে এটা এই যে নট বাট নট অনলি বাট অলসো তো তোমাদের মাত্রই দেখাই দিলাম। এই যে এখানে দেওয়া আছে পেজ নাম্বার কত জানি, এটা পেজ নাম্বার 11-তে না? পেজ নাম্বার 11-তে একদম উপরে এটার ইয়েটা পেয়ে যাবা। আর যেটা নট বাট এটা এখানে লেখা নাই, এখানে আলাদা করে দেওয়া নাই, এটা নিচে আছে। তোমাদেরকে বলি ওই পেজ নাম্বার 11-তেই দেখবা এখানে নট বাট আলোচনাটা আছে, আলাদা করে এক্সাম্পলও দেওয়া আছে। আমি একসাথেই বলে ফেলছি আর কি, দুটো যেহেতু রিলেভেন্ট এই কারণে একসাথে বলে ফেলছি। ওকে, আচ্ছা এরপরে চলে আসো নেক্সট। আমরা বোথ এন্ড এর প্রয়োগটা একটু দেখবো। এখানে দুইটা জিনিস আছে রিলেটেড, দুইটা জিনিস। এই কানেক্টরসটা আমি তোমাদের আলাদা করে লিখে দিচ্ছি, একটু খেয়াল করবা। কোথায় আছে লেকচার শিটে? এই যে 11 নম্বর পেজে যে বোথ এন্ড, আর নিচে আছে বোথ এন্ড অ্যাজ ওয়েল এজ। এই দুটো জিনিস কানেক্টেড জিনিস, একই জিনিস। এই কারণে একসাথে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু খেয়াল করবা। দুটা জিনিস একসাথে বলে দিচ্ছি যাতে তোমাদের নোট করতে বুঝতে সুবিধা হয়। এখন খেয়াল করো, যদি থাকে বোথ, যদি থাকে বোথ তাহলে এরপর থাকবে এন্ড। আর যদি থাকে বোথ তারপরে এন্ড থাকলো, থাকার পরে তোমার আরেকটা জিনিসকে কানেক্ট করার দরকার পড়তেছে, তাহলে বলবা অ্যাজ ওয়েল অ্যাজ। এনে কি বললাম জিনিসটা খেয়াল করো, যখন তোমার বোথ এন্ড থাকবে, এই যে বোথ এন্ড, তখন দুইটা জিনিসকে কানেক্ট করার জন্য আমরা বাক্যে বোথ এন্ড কে ব্যবহার করতেছি। কারণ এখানে ওয়ার্ড দুইটা, তো দুইটা ওয়ার্ডের মাঝখানে দুইটা শূন্যস্থান দুইটা ওয়ার্ড বসে গেল। তো দুইটা জিনিসকে কানেক্ট করার জন্য আমরা বসাবো কি? বোথ এন্ড। কিন্তু আমরা বোথ এন্ড বুঝলাম, দুইটা জিনিসকে আমরা কানেক্ট করলাম, কিন্তু আমাদের জিনিস যদি তিনটা থাকে, তিনটা জিনিসকে আমাদের যদি কানেক্ট করার দরকার পড়ে, খেয়াল করো আবার, দুইটা জিনিসকে কানেক্ট করার দরকার পড়লে আমরা বোথ এন্ড বসাই দিলাম। কিন্তু জিনিস যদি আমাদের তিনটা হয়, এই যে দেখো এই একটা, তিনটা, তিনটা জিনিসকে কানেক্ট করার জন্য শুধু বোথ এন্ড লিখলে হবে না, এই বোথ এন্ড এর পাশাপাশি আরেকটা শব্দ কি অ্যাড করতে হবে? অ্যাজ ওয়েল এজ। তবে এটা সিরিয়ালটা যেটা আছে এটা ক্রস করা যাবে না। অর্থাৎ তুমি যদি কোথাও লেখো যে বোথ ডট 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 পরেরটা লিখলা অ্যাজ ওয়েল এজ, তারপরে লিখলা এন্ড, তাহলে কিন্তু হবে না। লিখতে হবে প্রথমে বোথ, তারপরে এন্ড, তারপরে অ্যাজ ওয়েল এজ। আশা করি সিরিয়ালটা সবার বুঝে আসছে, এটা ভুল কিন্তু। হ্যাঁ, আচ্ছা যদি এইটুকু আমরা বুঝে ফেলি, নোট ডাউন করে ফেলি,
তাহলে পরবর্তীতে আমরা কিছু এক্সারসাইজ এটা দিয়ে দেখবো, কেমন? একটু নোট করা হয়ে গেলে ডান বলো কমেন্টসে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমরা তাহলে এটা দিয়ে দু একটা এক্সাম্পল একটু দেখে ফেলি, দেখি আমরা পারি কিনা, কেমন? আচ্ছা, প্রথম চলে আসো, এখানে 1 নাম্বার প্রশ্ন, পেজ নাম্বার 12, সরি পেজ নাম্বার 11। এখানে দেখো লেখা আছে বোথ, এরপর লেখা আছে প্রিমিটিভ সোসাইটিস, অ্যাডভান্স কালচারস। তাহলে এখানে দুইটা জিনিস কানেক্ট হইতেছে, এই একটা এই একটা। তাহলে একটু বলো, দুইটা জিনিসকে যদি আমরা কানেক্ট করি আমরা কি বলবো? বোথ, তারপর একটা পরে কি বলবো? অ্যান্ড। তাহলে বোথ অ্যান্ড, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, খুব সহজ কিন্তু। পরের এক্সাম্পলটা দেখো, 2 নাম্বার এক্সাম্পলটা। এখানে আছে বোথ, এখানে আছে অ্যাজ ওয়েল এস, কিন্তু জিনিস কিন্তু এখানে তিনটা। কেমনে তিনটা? এই যে দেখো, একটা হচ্ছে হাইল্যান্ডস, একটা হচ্ছে কোস্টাল প্লেন, আর আরেকটা লেখা হচ্ছে কি দ্য পেরিমেন্ট প্লেটো। তিনটা হয়ে গেল। তাই তিনটা জিনিসকে যদি আমরা কানেক্ট করি তাহলে লেখার জন্য কি লিখবো? প্রথমে বোথ, তারপরে অ্যান্ড, তারপরে অ্যাজ ওয়েল এস। তার মানে বোথ আর অ্যাজ ওয়েল এস তো লেখাই আছে, আমার এখানে শূন্যস্থানে লাগবে কি? শুধু অ্যান্ড। শুধু অ্যান্ড আছে কোন অপশনে? এটাতে নাই, এটাতে নাই, এই অপশন সি। ঠিক আছে, দেখো কত সহজ, বুঝলে কত সহজ। ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল আশা করি সবাই বুঝতে পারছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো, কেমন? আচ্ছা ঠিক আছে। ইলেকট্রিসিটি ট্যাগ কোয়েশ্চেন যদিও আছে, তবে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এখন খুব কম আসে ট্যাগ কোয়েশ্চেন। তারপর আমরা ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা যেহেতু সহজ, আমরা জাস্ট আমি পড়ে রাখার জন্য পড়ে রাখবো আর কি। ঠিক আছে, ট্যাগ কোয়েশ্চেন খুবই ইজি একটা জিনিস, এমনিতে জাস্ট হালকা ওই ছোটবেলায় যা পড়ছি তাই, ওই নিয়ম কারণ ওগুলো একই আছে। যে ট্যাগ কোয়েশ্চেন যেগুলো আমরা এসএসসি তে পড়ছিলাম, যে এই পাশে যদি অ্যাফার্মেটিভ থাকে ওই পাশে নেগেটিভ হবে, এই পাশে যদি নেগেটিভ থাকে ওই পাশে অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, ওই পাশে সিঙ্গুলার থাকলে ওই সিঙ্গুলারটাই লিখতে হয়, এই পাশে হি থাকলে হি দিয়ে লিখতে হয়, রহিম থাকলে হি দিয়ে লিখতে হয়। এগুলো আমরা মোটামুটি ছোটবেলায় ওই নিয়ম যা পড়ছি ওগুলাই, এগুলা এখানে আসলে ব্যতিক্রম বা আহামরি জটিল বা কঠিন কিছু নাই। যেমন আমরা ছোটবেলায় পড়ছিলাম, হ্যাঁ, যে লেট আস, এটাকে সংক্ষিপ্ত ফর্মে কি লেখা হয়? লেটস। তারপরে উইল নট, এটা ট্যাগ কোশ্চেনে উইল নট লেখা যায় না, সংক্ষিপ্ত করে লিখতে হয়, কি লিখছিলাম যেন? ওন্ট। ঠিক আছে, ওন্ট। এরকম কয়েকটা ছোটখাটো জিনিস আছে, এগুলা তেমন বেশি সমস্যা করবে না আমাদের। যেমন আমরা দেখি একটু বিগত বছরের প্রশ্ন কিরকম আসছে বা কবে আসছে, একটু দেখি প্রশ্নগুলো, এগুলো সবই বিগত বছরের প্রশ্ন। এই যে তোমরা তোমাদের লেকচার শিটে পেজ নাম্বার কততে? 14তে দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, কেমন? তো এখান থেকে আমি দুই একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই, দেখো যেগুলো সোজা, এটা প্রমাণ করার জন্য আর কি, জাস্ট দেখো। ধরো 1 নাম্বার এক্সাম্পল বলা আছে জার্মানি। আমরা জানি ট্যাগ কোশ্চেনে প্রথমে সাবজেক্টটা আমাদের দেখতে হবে, ওই সাবজেক্টটা পরে লিখতে হবে, পরে ট্যাগ কোশ্চেনের শেষের দিকে লিখতে হয়। আর প্রথমে অক্সিলারি ভার্বটা দিতে হবে। অক্সিলারি ভার্বটা এখানে হচ্ছে হ্যাজ। অক্সিলারি ভার্বটা কি? হ্যাজ। তো আমাকে এখানে প্রথমে হ্যাজ লিখতে হবে ট্যাগ কোশ্চেনের ভিতরে। লিখার পরে দেখতে হবে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তো দেখাই যাচ্ছে এই বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে ট্যাগ কোশ্চেন বানাইতে হবে নেগেটিভ, তাহলে বলবো হ্যাজ নট। আর জার্মানি যেহেতু একটা জিনিস, এটা জিনিস কোনো ব্যক্তি না, তাহলে বলবো ইট, তাহলে অ্যান্সার হবে হ্যাজন্ট ইট। এগুলো বিগত বছরের প্রশ্ন, এগুলোই আসছে। আর ট্যাগ কোশ্চেন আসলে আহামরি জটিল বা পেঁচানোর কিছু এখানে তেমন একটা থাকে না। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেন দেখো, দ্য ইউনিভার্সিটিস, তার মানে এটা সিঙ্গুলার নয়, এটা প্লুরাল। এরপর আছে হ্যাভ, এখানে অক্সিলারি ভার্বটা কি? হ্যাভ। তার মানে আমাকে অ্যান্সারটা করতে হবে হ্যাভ দিয়ে, আরন্ট হবে না, হ্যাজ নট না হবে না, হ্যাভ দিয়ে করতে হবে, তাহলে হ্যাভ আছে এই অপশনে। আর ইউনিভার্সিটিস যেহেতু তার মানে এটা প্লুরাল, তাহলে করতে হবে দে দিয়ে। আর এখানে বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, এখানে নট লাগাইতে হবে, লিখবো হ্যাভেন্ট দে। ঠিক আছে, খুব ইজি কিন্তু, একদম সহজ। এটাও ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন, বিগত বছরে আসছিল, তবে খুব রিসেন্ট সময় না, খুব আগে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য টিম, এটার জন্য আমরা ইট লিখবো। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তো অক্সিলারি ভার্ব ইজ যদি থাকে, আমাদের ইজ অপশন এ তে আছে, বি তে নাই, বি কাটা, সি তে নাই, সি কাটা, ডি তে নাই, ডি কাটা, তাহলে অপশন এ দিয়ে আমরা অ্যান্সার করবো। বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, আমাদের বানাইতে হবে নেগেটিভ। দা টিম মানে সিঙ্গুলার, বলতে হবে ইট, তাহলে অ্যান্সার হবে এ। তো এগুলোই ট্যাগ কোশ্চেন আসে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা এখনকার সময়ে মেডিকেল নার্সিং ভর্তি পরীক্ষা আসলে তেমন একটা ট্যাগ কোশ্চেন আসতে দেখা যায় না। খুব আগে, তুমি যদি আজ থেকে প্রায় 7-8 বছর আগের প্রশ্ন দেখো, তাহলে তখন তুমি হয়তো এই প্রশ্নগুলো পাবা। এই কারণে আমরা মোটামুটি রিস্ক নেই নাই, আমরা তোমাদের লেকচার সিরিজের ভিতরে দিয়ে দিছি। ঠিক আছে, বিগত কিছু কোশ্চেনও আছে,
আচ্ছা ঠিক আছে, তবে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস এই লেকচারের ভেতরে আছে, সেটা হচ্ছে তোমার আহ, এই জেন্ডার। ঠিক আছে, জেন্ডার। তো জেন্ডার নিয়ে বেশি কিছু আমার মনে হয় বলতে হবে না, কারণ জেন্ডার সম্বন্ধে মোটামুটি সবারই আমাদের ধারণা থাকে। জেন্ডার দুই প্রকার হয়, মানে মূলত দুই প্রকার, কিন্তু জেন্ডার আসলে চার প্রকার। ঠিক আছে, টোটাল জেন্ডার হচ্ছে চার প্রকার। একটা মনে হয় অনেকে জানি আমরা, একটা ম্যাসকুলিন বলে, আর একটাকে বলা হচ্ছে ফ্যামিনিন। মানে একটা হচ্ছে বেডা, একটা হচ্ছে বেডি, আর কি, পুরুষ মহিলা। হ্যাঁ, আর একটা হচ্ছে কমন জেন্ডার, যেটা পুরুষ মহিলা উভয়কে বোঝায়। যেমন আমরা যদি বলি টিচার, টিচার ছেলে হতে পারে মেয়ে হতে পারে, স্টুডেন্ট ছেলে হতে পারে মেয়ে হতে পারে। ঠিক আছে, এগুলো ছেলে মেয়ে উভয়কে বোঝায়। চাইল্ড, কমন জেন্ডার, ছেলে মেয়ে উভয়কে বোঝায়। তো এছাড়া আরেকটা জেন্ডার আছে যেটাকে নেচার জেন্ডার বলে। নেচার মানে কোনটা? যেটা হচ্ছে কোনো বস্তুকে নির্দেশ করে, যেমন চেয়ার, চেয়ার, টেবিল, খাট, পালং, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এগুলো লেখার সময় আমরা আহ, ইট দ্বারা প্রকাশ করি আর কি। হ্যাঁ, বস্তু হিসেবে। আহ, যাই হোক, এই চার প্রকারের জেন্ডার আছে। তো জেন্ডার কত প্রকার এটা পরীক্ষায় কখনো আসে না, আসবে না। কিন্তু আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাসকুলিন কোনটা আর ফ্যামিলিন কোনটা। মানে একটা ওয়ার্ড দিয়ে দিবে, একটা ওয়ার্ড বলবে যে এটার ম্যাসকুলিন, এই ম্যাসকুলিনটার ফ্যামিলিন কি, অথবা একটা ফ্যামিলিন দিয়ে দেবে, বলবে এটার ম্যাসকুলিনটা কি, এরকম প্রশ্ন আসবে। তো এখানে অনেকগুলো লেখা থাকলেও আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা একটু মার্ক করে দিচ্ছি, যেগুলো আসার মতো আর কি। হ্যাঁ, যেমন বাঘ, এটা ম্যাসকুলিন, এটা ফ্যামিলিন হচ্ছে ডই। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা বিগত বছরে আসছেও। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে নেফিউ, মানে ভাইপো, ভাগ্নে। নিস মানে হচ্ছে ভাইজি। এটা সবাই মোটামুটি অনেকে জানে, তবে যারা জানে না তারা খেয়াল রেখো। ড্রাম মানে বেড়া ভেড়া, আর এও মানে হচ্ছে বেডি ভেরি। আচ্ছা, তারপরে স্লোভেন, নোংরা পোশাক পরিহিত পুরুষ। আর স্লাট, এটা মানে হচ্ছে নোংরা মহিলা চলে আসছে। এটা আসলে নোংরা মহিলা হবে না, নোংরা পোশাক পরিহিত মহিলা আর কি। হ্যাঁ, ওকে, টাইপিং মিস্টেক, যাই হোক। তারপর সন ডটার, এগুলো এগুলো আসবে না। ফাদারের ফেমিনিন কি? মাদার। হ্যাঁ, সিস্টারের ফেমিনিন কি? ব্রাদার। সরি, উল্টা বলছি, ব্রাদারের ফেমিনিন কি? সিস্টার। এরকম এই প্রশ্নগুলো এখন আর আসে না। ঠিক আছে, এগুলো আসবেও না। আসবে কোনগুলো? এই যে স্ট্যাগ, হরিণ, হেন্ড, হরিণী। পরীক্ষা প্রশ্ন আসতে পারে স্ট্যাগের ফেমিনিন কোনটা। ঠিক আছে, তারপর সোয়াইন, গ্রাম্য যুবক। নেম মানে হচ্ছে গ্রাম্য যুবতী, বা অল্পবয়স্ক মহিলা, বা অল্পবয়স্ক নারী। হ্যাঁ, এই কয়েকটা একটু দাগায় নাও, এগুলো গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে টেইলর, টেইলর দর্জি, সেমস্টেস মহিলা দর্জি, বেডি দর্জি আর কি। হ্যাঁ, আর নিচে থেকে দাগ দাও এই যে কাইজার, ডন আর সুলতান। সুলতানের মহিলা হচ্ছে সুলতানা, ডোম থেকে আসছে ডোনা, আর কাইজার এটা হচ্ছে কাইজারিনা। ওকে, এই কয়েকটা পড়লে মোটামুটি চলবে, জেন্ডারের এত কিছু লাগবে না আমারই। বিগত বছরের প্রশ্নে তুমি আদার্স ইউনিভার্সিটি জেন্ডার থেকে বেশ কিছু কিছু কোশ্চেন তোমরা হয়তো পেয়েছো বা পাবা। আর ইন্টারজেকশন কোনগুলো? যে ইন্টারজেকশন তোমাদের লেকচার শিটে আছে হচ্ছে পেজ নাম্বার 16-তে ইন্টারজেকশন দেয়া আছে। তো ইন্টারজেকশন জটিল বা আহামরি তেমন জটিল কিছু না। ওই যে আমরা যেগুলো মনের আবেগ প্রকাশ করার জন্য যেগুলো বলি আর কি, যেমন এলএস, ফাই ফাই, হ্যাঁ, হাই হ্যালো, টুট টুট, হুরে, এগুলো সবই ইন্টারজেকশন। ওকে, এগুলো সবই ইন্টারজেকশন। এইসব ওয়ার্ডগুলো ইন্টারজেকশন। তো নিচে কিছু এক্সারসাইজ দেওয়া আছে যে তুমি বাক্যটা বুঝবা, বাক্যের সাথে কোনটা যায়। এখানে প্রত্যেকটা অর্থ দেওয়া আছে। যেমন হুররেটা আনন্দ প্রকাশ করে, টুট টুট এটা বিরক্তি প্রকাশ করে, হাই হ্যালো এগুলো কাউকে আহ্বান করতে গেলে আমরা বলি যে হাই হ্যালো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এরকম বলার জন্য। তো যেমন দেখো এই এক্সাম্পলটা দেখো, উই হ্যাভ কনকোয়ার্ড দ্য কান্ট্রি, আমরা দেশটাকে জয় করে ফেলছি। তারপরে এটা আনন্দ, যেহেতু এটা আনন্দ, আনন্দ প্রকাশ করেছে, আমরা কি বলবো? হুররে। তাহলে প্রথম অ্যান্সারটা আমরা করবো হুররে দিয়ে। তো এরকম ভাবে নিচের এক্সাম্পলের উত্তরগুলো নিচে দেওয়াই আছে। তো এটা আমার মনে হয় যে বেশি একটা সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদের টেক্সট বুকের আরেকটা ইউনিটের টেক্সট বুকের বিষয়গুলো এখানে যা দেওয়া আছে তথ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এখানে আসলে তেমন জটিল বোঝার মতো তেমন কিছু থাকে না। ঠিক আছে, টেক্সট বুকের ইনফরমেশনগুলো তোমাদের লেকচার শিটে পেজ নাম্বার 16-তে দেওয়া আছে। হ্যাঁ, টেক্সট বুক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, অথবা যে কোনো ইউনিভার্সিটিতে বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, তাদের জন্য এই টেক্সট বুকের বিভিন্ন ইউনিটের আলোচনাগুলো এগুলো একটু জেনে রাখতে হবে। কেমন? কারণ এখান থেকে বিভিন্ন লাইন তুলে দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আমেরিগো, যে ছেলেটা, তার বয়স কত? তো এটা টেক্সট বুকের ভিতরে দেওয়াই আছে, 13 বছর বয়স। তো তোমার এটা জানা থাকলে সুবিধা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো যাই হোক, এখন চলে আসো নেক্সট। আমরা এখন আমাদের এই লেকচার শিটে দেখবো ক্লজ সম্বন্ধে একটু আলোচনা আছে। ক্লজ, ওকে, ক্লজ। তো তোমাদের আগে বলে নেই যে এই লেকচার শিটে ক্লজের কি কি জিনিস আছে। এই লেকচার শিটে আছে হচ্ছে তোমার
অ্যাডজেটিভ ক্লজ কিভাবে আইডেন্টিফাই করব, হ্যাঁ, এগুলো আছে, এগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা আছে। তারপরে হচ্ছে রেডিউস অ্যাডজেটিভ ক্লজ, মানে রেডিউস ক্লজ, যেটা রেডিউস অ্যাডজেটিভ ক্লজ কিভাবে আমরা সলভ করব, কি আসবে কি না আসবে সেটা বিষয়টা আমি বলে দেবো একটু পরে। তারপরে হচ্ছে নেক্সট, ওকে, নেক্সট অ্যাডভার্ব ক্লজ আছে। অ্যাডভার্ব ক্লজ, এই যে অ্যাডভার্ব ক্লজ দেওয়া আছে, অ্যাডভার্ব ক্লজের রেডিউস কি এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এই তো মোটামুটি এই দুইটা জিনিস এখানে আছে। তবে তার আগে আমি তোমাদেরকে একটু জানাই দেই যে তোমরা কিভাবে তোমরা কিভাবে আইডেন্টিফাই করবা, যে একটা ক্লজ অর ফ্রেজ কিভাবে আইডেন্টিফাই করবা সেটা একটু প্রথমে জানাই দিই তোমাদেরকে, কেমন। প্রথমে আগে একটু জানি ফাইনাইট ভার্ব কোনগুলো, নন ফাইনাইট ভার্ব কোনগুলো, এইটা একটু জানতে হবে। আমরা যেমন গত ক্লাসে যারা গত লেকচারে যারা করছো তারা জানো নন ফাইনাইট ভার্ব কোনগুলো, আমি একটু তারপর আবার একটু লিখে দেই। যেগুলো আমরা টু প্লাস ভার্ব বলি, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। তারপর আমরা যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি, এটাও কিন্তু নন ফাইনাইট। এছাড়া ভার্বের ভি3 ব্যবহার করি, এটাও কিন্তু নন ফাইনাইট। আরেকটা হ্যাভিং প্লাস ভি3 যে লিখি, এটাও কিন্তু নন ফাইনাইট। অর্থাৎ এই তিনটা ভার্বের স্ট্রাকচার গুলো হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে, নন ফাইনাইট। এই চারটা স্ট্রাকচার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি3, হ্যাভিং প্লাস ভি3, এই চারটা স্ট্রাকচারকেই নন ফাইনাইট ভার্ব বলা হয়, ঠিক আছে। গত ক্লাসে কিন্তু এগুলো পড়ছিলাম আমরা, ইনফিনিটিভ, জিরান, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো সবই নন ফাইনাইট। আর এইগুলা বাদে যত রকমের ভার্ব তোমার সামনে আসবে সেগুলো হচ্ছে ফাইনাইট, মানে বাকি সব হচ্ছে ফাইনাইট, ভার্ব। অর্থাৎ বাকি যতগুলা ভার্ব যেটা টেন্স অনুসারে বসে, মোদ্দা কথা টেন্স অনুসারে যা ভার্ব বসে সেগুলো আসলে ফাইনাইট ভার্ব। মানে যেগুলো টেন্স অনুসারে বসে না, টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি3, হ্যাভিং প্লাস ভি3, এগুলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কিন্তু যেগুলো আমরা টেন্স অনুসারে বসাই, হ্যাঁ, টেন্স অনুসারে যত ভার্ব বসাবো, যত ভার্বের স্ট্রাকচার আছে সবই আসলে ফাইনাইট ভার্ব। এগুলো বাদে যা থাকবে সবই ফাইনাইট। যেমন তোমাকে যদি জিজ্ঞেস করি গোয়িং, শুধু গোয়িং বললাম, এটা ফাইনাইট ভার্ব না, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যদি বলি ইজ গোয়িং, এটা কি? দেখো, শুধু গোয়িং বললে নন ফাইনাইট, কিন্তু যখন আমরা ইজ গোয়িং বলতেছি, এটা কিন্তু নন ফাইনাইট না, কারণ আমি তোমাকে শুধু গোয়িং কিন্তু বলি নাই, বলছি ইজ গোয়িং। তাহলে এক্ষেত্রে এই ইজ গোয়িংটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি সংক্ষেপে লিখতেছি, বুঝে নিও যে এনএফবি মানে হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর ফাইনাইট ভার্ব লিখছি কি দিয়ে? এফবি দিয়ে। ওকে, আচ্ছা, সেম ভাবে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে GONE, গন, এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? গন হচ্ছে ভার্বের ভি3, যেহেতু এটা ভার্বের ভি3, তার মানে এটা নন ফাইনাইট ভার্ব, তাই না? নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমি যদি বলি হ্যাজ গন, এই হ্যাজ গনটা কি বলো দেখি? হ্যাজ গন, শুধু গন কিন্তু আমি বলি নাই, বলছি হ্যাজ গন। এই হ্যাজ গন কিন্তু একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ গন একটা ফাইনাইট ভার্ব। কেমন? শুধু গন বললে নন ফাইনাইট ভার্ব, কিন্তু হ্যাজ গন বললে কি? এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে আশা করি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে তোমাদের বিষয়টা, কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো যদি বলি আই হ্যাভ আই হ্যাভ বা আই হ্যাজ ডান, যদি বলি হ্যাজ ডান, তাহলে এটা কি? এটাও ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, চলে আসো নেক্সট। ওকে, তো পরের বিষয়ে চলে আসো। এখন আসো আমরা ফ্রেজ আর ক্লজ এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো, কেমন? ওকে, ফ্রেজ আর ক্লজ এটার মধ্যে পার্থক্য কি সেটা একটু বোঝার চেষ্টা করবো। ফ্রেজ আর হচ্ছে কি ক্লজ। ওকে, তো এটা তোমরা আলাদা করে নোট করে ফেলো।
ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। দুটার মধ্যে পার্থক্য কি? দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ফ্রেজ এবং ক্লজ, এই দুইটাই আসলে একের অধিক শব্দ একসাথে যখন বসে সেটাকে ডাকা হয় আর কি, ফ্রেজ বলা হয় অথবা ক্লজ বলা হয়। তার মানে ফ্রেজ আর ক্লজ দুইটাই হচ্ছে কি? দুটোই হচ্ছে একের অধিক শব্দ একসাথে থাকতে হবে। একের অধিক শব্দ যদি একসাথে থাকে সেটাকে আমরা হয় ফ্রেজ বলবো না হলে ক্লজ বলবো। দুটার ক্ষেত্রে জিনিসটা কিন্তু কমন। ফ্রেজ হইতে হলে একের অধিক শব্দ থাকতে হবে, ক্লজ হইতে হলে একের অধিক শব্দ থাকতে হবে। কিন্তু ফ্রেজ একের অধিক ওই শব্দগুলো যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব থাকবে না, তার মানে ফাইনাইট ভার্ব না থাকলে তাকে আমরা বলবো ফ্রেজ, আর যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা বলবো ক্লজ। তার মানে ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করতেছে একসাথে অনেকগুলো একের অধিক শব্দ যখন একসাথে আসে সেটা কি ফ্রেজ হবে না ক্লজ হবে, ডিপেন্ড করতেছে ফাইনাইট ভার্বের উপরে। তার মানে ফ্রেজ অথবা ক্লজ একের অধিক শব্দ একসাথে থাকতেছে এমন জিনিসকে বলা হয়। কিন্তু যেখানে দেখবো যে একের অধিক ওয়ার্ড অনেকগুলো আছে কিন্তু ফাইনাইট ভার্ব আছে সেটা হবে ক্লজ, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে আমরা বলবো তাকে ফ্রেজ। আর ফাইনাইট ভার্ব কোনগুলো? চিন্তিত, যেগুলো নন ফাইনাইট ভার্ব নয় সেগুলোই হচ্ছে একমাত্র কি ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে ইট ইজ ইন ফ্রন্ট, ইট ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, এটা আমার ঘরের সামনে। এখন যদি বলি এই যে ইন ফ্রন্ট অফ মাই হাউস, আন্ডারলাইন করা অংশটুকু একটু খেয়াল করো। যদি ইন ফ্রন্ট অফ মাই হাউস এইটুকু আমি জিজ্ঞেস করি যে এটা কি ফ্রেজ না ক্লজ, শুধু আন্ডারলাইন করা অংশটুকু যদি আমরা দেখি, এই আন্ডারলাইন করা অংশ ইন ফ্রন্ট অফ মাই হাউস এই অংশের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্বের অবস্থান নাই। যেহেতু এই জায়গাটাতে কোনো ফাইনাইট ভার্ব নাই তার মানে এটা কিন্তু কোনো ক্লজ নয়, এটা কি তাহলে ফ্রেজ। কেমন? আমি যদি আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেই একটু খেয়াল করবা। যদি বলা হয় হি নোজ, সে জানে, ওয়্যার শি লিভস, সে কোথায় বাস করে। এখন এই এক্সাম্পলটা খেয়াল করো, যদি বলি যে হোয়ার শি লিভস, এই আন্ডারলাইন করা অংশটুকু, আন্ডারলাইন করা যে অংশটুকু হোয়ার শি লিভস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভার্ব আছে লিভস, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব নিশ্চিতভাবে বলা যায়, ঠিক আছে? কারণ এটা টু প্লাস ভার্ব নাই, ভার্বের সাথে আইএনজি নাই, ভার্বের ভি থ্রি নাই, হ্যাভিং প্লাস ভি থ্রি নাই, তার মানে এটা ফাইনাইট ভার্ব। তাহলে যেহেতু এই অংশটার মধ্যে একটা ফাইনাইট ভার্ব আছে, এটা একটা কি? এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। তো আশা করি বুঝতে পারছো যে ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা কোথায়। ক্লজ আর ফ্রেজের মধ্যে পার্থক্যটা কেন বললাম, কারণ এই লেকচার শিটের ভিতরে ক্লজের জিনিসটা আছে। হ্যাঁ, ক্লজ ক্লজ কোনটা কোন ক্লজ আইডেন্টিফাই করতে হবে। তো তুমি যদি ক্লজ কোনটা এটাই না চিনো তাহলে তো হবে না, হ্যাঁ, তাহলে তো জিনিসটা হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, ডান। এইটুকু তো সবাই বুঝছি আশা করি। আচ্ছা, তাহলে নেক্সট পরের বিষয়ে চলে যাই। এখন আমাদের সেন্টেন্স স্ট্রাকচার রিলেটেড একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা জানতে হবে বা বুঝতে হবে, কেমন? সেটা আমরা একটু জেনে নেই, আসো। ওকে, সেন্টেন্স স্ট্রাকচার তোমরা চাইলে এটা আলাদা করে লিখে ফেলতে পারো, সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে কি? দুইটা জিনিসের সাথে সম্পর্ক, দুইটা একে অন্যের সাথে সম্পর্ক কি? সেটা হচ্ছে একটা বাক্যে ফাইনাইট ভার্ব অথবা ফাইনাইট ভার্ব অথবা ক্লজ, ফাইনাইট ভার্ব অথবা ক্লজ এই দুটো জিনিস কিন্তু একই। কেন একই? কারণ একটা ক্লজ যদি হইতে হয় ফাইনাইট ভার্ব লাগবে, তার মানে একটা বাক্যে যতগুলাই তোমার একটা ফাইনাইট ভার্ব থাকতেছে ততগুলোই কি থাকতেছে? ক্লজ থাকতেছে। এটা সহজ বিষয়, কারণ ক্লজ হইতে হইলেই ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে একটা বাক্যে ফাইনাইট ভার্ব অথবা ক্লজের সংখ্যা ডিপেন্ড করবে কনজাংশনের উপরে, অথবা কনজাংশন ডিপেন্ড করবে ফাইনাইট ভার্ব অথবা ক্লজের উপরে, একই কথা। ওকে, কিরকম খেয়াল করো, একটা বাক্যে দেখো যদি বাক্যে ফাইনাইট ভার্ব অথবা ক্লজ আছে শুধু একটি, একটি বাক্যে ক্লজ আছে শুধু একটি, মানে ফাইনাইট ভার্ব আছে শুধু একটি, তাহলে ওই বাক্যে আমার আলাদা করে কোনো কনজাংশন ব্যবহার করতে হবে না, কোনো কনজাংশন ব্যবহার করার দরকার নেই। আর যদি দেখি একটা বাক্যে আমার কনজাংশন আছে, ফাইনাইট ভার্ব আছে দুইটি,
তাহলে সেই বাক্যে আমাকে একটা কনজাংশন প্রয়োগ করতে হবে। কোন একটা বাক্যে যদি দেখি ফাইনাইট ভার্ব আছে 3টি, তাহলে ওই বাক্যে আমাকে কনজাংশন প্রয়োগ করতে হবে 2টি। যদি কোন একটা বাক্যে যদি ফাইনাইট ভার্ব 4টি থাকে, তাহলে আমাকে কনজাংশন দিতে হবে 3টি। যদি একটা বাক্যে ফাইনাইট ভার্ব অথবা ক্লজ থাকে 5টি, তাহলে আমাকে কনজাংশন দিতে হবে 4টি। কেন? কনজাংশন কাজটা কি করে খেয়াল করো। যদি আমি উদাহরণস্বরূপ বলি, এটা একটা বাক্য, একটা ক্লজ, তাহলে এখানে তো কানেক্ট করার বা কনজাক্ট করার কোনো কিছু নাই, মানে যুক্ত করার জন্য কিছু নাই, দরকার নাই, প্রয়োজন নাই। ঠিক আছে? যখন তুমি দেখবা বাক্যের 2টা অংশ, মানে 2টা ক্লজ, 2টা ফাইনাইট ভার্ব, তখন এই 2টাকে যুক্ত করার জন্য মাঝখানে একটা কনজাংশন লাগবে। এটা এই ও দ্বারা বুঝাইলাম, মানে আন্ডা দ্বারা বুঝাইলাম হচ্ছে কি কনজাংশন আর কি। জাস্ট বুঝে নিও। যদি দেখো বাক্যে তোমার ফাইনাইট ভার্ব অথবা ক্লজ আছে 3টা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে যুক্ত করার জন্য 2টা কনজাংশন লাগবে। আবার একটা বাক্যে যদি দেখো যে ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে 4টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে যুক্ত করার জন্য আমার কনজাংশন লাগবে 3টা। আবার যদি একটা বাক্যে এরকম দেখো যে ফাইনাইট ভার্বের সংখ্যা হচ্ছে 5টা, যে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, যুক্ত করার জন্য কনজাংশন লাগবে 1 2 3 4টা। দেখো এই যে জিনিসটা আমি এখানে লিখছি, এটা আবার এখানে চিত্র আকারে দেখাইলাম। একটা ফাইনাইট ভার্ব কোনো কনজাংশন লাগবে না, ফাইনাইট ভার্ব 2টা, কনজাংশন লাগবে একটা, ফাইনাইট ভার্ব 3টা, কনজাংশন লাগবে 2টা। তোমরা চাইলে শর্টকাটে খাতার মধ্যে এইটুকু লিখে রাখতে পারো। প্রথমে এই এই অংশটুকু লেখো, লেখার পর এর নিচে জাস্ট বোঝার জন্য সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এইভাবে লিখে দিছি যে যদি ফাইনাইট ভার্ব একটি থাকে, ক্লজ একটি থাকে, তাহলে কোনো কনজাংশন দরকার নেই। আর যদি ফাইনাইট ভার্ব 2টি থাকে, তাহলে তার জন্য একটা কনজাংশন আমাকে লিখতে হবে। আর 3টি ফাইনাইট ভার্ব থাকলে আমাকে 2টি কনজাংশন প্রয়োগ করতে হবে। 4টি ফাইনাইট ভার্ব থাকলে 3টি কনজাংশন দিতে হবে। এটুকু আশা করি বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসো। আশা করি এটুকু নোটও করে ফেলছো। আচ্ছা, হুম, নেক্সট পরের বিষয়টা বুঝো। ওকে, পরের যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই যে ক্লজ, আমরা যে ক্লজ বলতেছি, ক্লজটা কত প্রকার। ক্লজটা কত প্রকার? ক্লজটা হচ্ছে আসলে মূলত মূলত 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা আজকের লেকচার শিট না, গত যে লেকচার শিটটা ছিল সেটার মধ্যে এই 4টা দেওয়া ছিল যে প্রিন্সিপাল ক্লজ, এটা আশা করি মনে আছে তোমাদের। একটা নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, আর আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ক্লজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যদিও সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম আছে, তোমরা জানো যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ক্লজ, কেমন? আর যেটা প্রিন্সিপাল ক্লজ ওটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কেমন? এই সাবঅর্ডিনেট ক্লজটা মূলত 3টা প্রকারে পাওয়া যায়। 3টা প্রকার কি কি? 3টা প্রকার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডজেটিভ ক্লজও হয়। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আরেকটা প্রকার হচ্ছে নাউন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আরেকটা প্রকার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তাহলে মোদ্দা কথা, আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ, একটা নাউন ক্লজ, একটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেটিভ ক্লজ আমি প্রথমে লিখছি কেন, একটু পরে বুঝবা। নাউন ক্লজটাই আগে লিখতে পারতাম, একটু পরে বুঝবা, কারণ অ্যাডজেটিভ ক্লজটা আইডেন্টিফাই করা সবচেয়ে সহজ, এই কারণে এটা আগে লিখছি। হ্যাঁ, পরে নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। মোদ্দা কথা 3টা ক্লজ আর কি। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজের 3টা প্রকার ভেদ, নাউন ক্লজ, অ্যাডজেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, 3টা আইডেন্টিফাই করা শিখতে হবে। আইডেন্টিফাই করা শিখতে হবে, আইডেন্টিফাই করাটা জানতে হবে। তো সেটাই আমরা এখন একটু জানবো। আসো, আচ্ছা, চলে আসো। আমরা কিভাবে বুঝবো একটা ক্লজ অ্যাডজেটিভ ক্লজ কিনা? আমরা এটা দরকার হলে একটা মানে একটা টেবিল করে ফেলতে পারি।
এটা চলে আসলো। ওকে, যাই হোক, তাহলে দেখো আমরা যদি একটা বক্স করে ফেলি ঠিক এরকম, ওকে, আমরা একটা বক্স করে ফেলি। রেসপন্স কম করে মাঝে মাঝে। ওকে, একটা বক্স করে ফেলি। এই বক্সের মধ্যে আমরা দেখে ফেলবো যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আর হচ্ছে নাউন ক্লজ আইডেন্টিফাই করবো। হ্যাঁ, তো তিনটা বক্স বানাই ফেললাম। কেমন? তিনটা বক্স। প্রথম বক্স হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে বুঝবো, সংক্ষেপে এডিজে লিখলাম, বুঝে নিও। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখানে হচ্ছে নাউন ক্লজ, আর এখানে হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, সংক্ষেপে এডিভি লিখলাম। অ্যাডজেক্টিভ ক্লজ চিনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি কোনো একটা ক্লজের সামনে তুমি দেখো একটা নাউন অথবা প্রোনাউন আছে, নাউন অথবা প্রোনাউন আছে, যেই ক্লজের সামনে কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে সেটাই অ্যাডজেক্টিভ ক্লজ হবে। খুবই সিম্পল একটা নিয়ম, ঠিক আছে? যেই ক্লজের সামনে একটা নাউন অথবা প্রোনাউন থাকবে সেটাই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটা দিয়ে তুমি চাইলে অনেক কোশ্চেনও সলভ করে ফেলতে পারবা। মোদ্দা কথা এই, খালি খেয়াল রাখবা একটা ক্লজের সামনে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। তুমি প্রথমে এটা দেখবে, এখানে তিনটা স্টেপ খেয়াল রাখবা। এটা 1 নম্বর স্টেপ, এটা হচ্ছে 2 নম্বর স্টেপ, এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপ যদি হয়ে যায় 2 নম্বর স্টেপে যাওয়ার দরকার নেই, আর 2 নম্বর যদি হয়ে যায় তাহলে 3 নম্বরে যাওয়ার দরকার নেই। কেমন? এই তিনটা ক্লজের মধ্যে কোনটা কোন ক্লজ বাই করার জন্য প্রথমেই দেখবো যে কোন একটা ক্লজের সামনে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। যদি দেখো কোনো ক্লজের সামনে নাউন অথবা প্রোনাউন আছে, তার মানে ওই ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন তোমাদের লেকচার শিটে চলে আসো। লেকচার শিটে এটা দিয়ে দুইটা এক্সাম্পল তোমাদের যদি ধরি, বিগত বছরের প্রশ্ন থেকে ধরি, দেখো বুঝো কিনা। বিগত বছরের প্রশ্ন, ওকে, দেখো যদি বলি এই প্রশ্নটা দেখার জন্য, যে লাল করা আছে একটা প্রশ্ন দেখো, এই যে এটা, এখানে একটা ক্লজ আছে আই লস্ট, আমি হারিয়েছিলাম। এই ক্লজটা একটু ভালো করে খেয়াল করে বলো তো, এই ক্লজের সামনে লেখা আছে দা বুক। দা বুক একটা কি নাউন না? তাহলে একটা ক্লজের সামনে একটা নাউন আছে, একটা ক্লজের সামনে একটা নাউন আছে, তাহলে যেই ক্লজের সামনে নাউন অথবা প্রোনাউন থাকে সেটা কোন ক্লজ হয়? অ্যাডজেক্টিভ ক্লজ হয়, রাইট? তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয়, অপশন এ বি হবে না, ডি হবে না, সি হবে। দেখো কত সহজ, এটা বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে? আর একটা কোশ্চেন আমরা সলভ করে ফেলি, 30 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? যদি একটু পেজ নাম্বারটা বলে দিই, লেকচার শিটের ভিতরেই আছে, পেজ নাম্বার হচ্ছে 10-এ। কেমন? 10 নম্বর পেজে মাত্র আমরা কোনটা করলাম? মাত্র করলাম 26 নাম্বারটা, এখন করতেছি আমরা 30 নাম্বারটা। ওকে, দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। তোমাকে জিজ্ঞেস করছে এই যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এই যে হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এটা কোন ধরনের ক্লজ, এটা তোমাকে প্রশ্ন করছে। এখন একটু ভালো করে খেয়াল করো, এইটা যে একটা ক্লজ, কারণ এখানে ভার্ব দেখছি, তাহলে বুঝতে পারছি এটা একটা ক্লজ। এই ক্লজের সামনে দেখো একটা নাউন আছে, আমব্রেলা। তাহলে কোন ক্লজের সামনে যদি নাউন থাকে সেটা কোন ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? 4 নাম্বারটা। ক্লিয়ার? এখন তোমাদের লেকচার শিটে অ্যাডজেক্টিভ ক্লজ যেখানে আলোচনা আছে, তোমাদের বলি অ্যাডজেক্টিভ ক্লজ যেখানে আলোচনা আছে সবগুলো এক্সাম্পল তুমি দেখলে বুঝবা যে এগুলো সবই অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ কিভাবে আছে। দেখো, দেখাই, জাস্ট খেয়াল করো, এই যে, এই যে খেয়াল করো, হুইচ আই লাইক, সামনে আছে দা বুক, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে হুইচ আই লাইক, হুইচ আই লাইক, এটা সামনে আছে দা টেবল, হুইচ আই লাইক, এটা সামনে আছে টেবল, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। হু ওয়ান্টস দ্য বুক, সামনে আছে দা ম্যান, অ্যাডজেক্টিভ ক্লজ। এই যে হু ওয়ান্টস দ্য বুক, সামনে আছে কামরুল, একটা নাউন, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? আরো অনেকগুলো এক্সাম্পল এখানে শীটের মধ্যে আছে, দেখো খেয়াল করে। এই যে হু স্পেশালাইজেস ইন দ্য নার্ভাস সিস্টেম, সামনে আছে ডক্টর, অ্যাডজেক্টিভ ক্লজ।
পরেরটা দেখো, whom the doctor treated সামনে আছে পেশেন্ট, নাউন অ্যাডজেক্টিভ ক্লজ। whose house I rented সামনে আছে নাউন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। which interest me সামনে আছে নাউন অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি সবাই বুঝতে পারছো যে এগুলো কিভাবে কিভাবে নাউন ক্লজ মানে অ্যাডজেক্টিভ ক্লজ আমরা আইডেন্টিফাই করতেছি একটা সামনে নাউন অথবা প্রোনাউন দিয়ে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আসো আমরা যেখানে ছিলাম, ওকে, যেখানে ছিলাম, তাহলে নাউন অথবা প্রোনাউন সামনে থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে নিশ্চিতভাবে। ওকে, কোন একটা ক্লজ যদি দেখো সামনে কোনো নাউন প্রোনাউন ধারণ করতেছে না, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, তাহলে এটা হবে নাউন ক্লজ হবে কিনা সেটা টেস্ট করবে কি দিয়ে, তুমি খালি চিন্তা করবা, ওই যে ক্লজটা লেখা আছে ওইটার জায়গায় বা ওইটার পরিবর্তে ইট লিখতে পারো কিনা। ইট, যদি ইট লেখা যায় তাহলে সেটা নাউন ক্লজ হয়ে যাবে। ওকে, ইট লেখা গেলেই নাউন ক্লজ। আচ্ছা চলে আস, অথবা কি যদি লেখা যায়, কি যদি কি লেখা যায় অথবা ইট লেখা যায় নাউন ক্লজ হয়ে যাবে, শেষ। এখন অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ বোঝার জন্য তুমি দেখবা খালি কখন, কোথায়, কিভাবে, কখন কোথায় কিভাবে কেন, কখন কোথায় কিভাবে কেন, এইগুলা যদি কোনো ক্লজের দ্বারা বোঝায় সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। যদি কোনো ক্লজ কি প্রকাশ করে অথবা ইট দ্বারা লেখা যায়, প্রকাশ করা যায়, তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আর যদি কোনো ক্লজ কি দ্বারা প্রকাশ করা যায় না, ইট দ্বারা লেখা যায় না, তাহলে কখন কোথায় কিভাবে এগুলো প্রকাশ করে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। আসো এক্সাম্পল দিই, কেমন? যদি এক্সাম্পল দেই তাহলে একটু খেয়াল করো, যদি বলা হয় হি নোস, হি নোস, হি নোস দ্য সিটি, হি নোস দ্য সিটি where she lives, she lives, কেমন? আচ্ছা এখন খেয়াল করো, এখানে যে where she lives এই যে ক্লজ, এই ক্লজটার সামনে একটু খেয়াল করে দেখো তো, সামনে আছে দ্য সিটি, এটা একটা নাউন, তাহলে তোমরাই বলে ফেলো, চিন্তা করো যে এটা কোন ক্লজ হবে। আর একটা প্রশ্ন এর মাঝখানে আমি লিখে ফেলি, কেমন? যদি বলা হয় হি উইল গো, সে যাবে, হি উইল গো where she lives, কেমন? তাহলে এই যে এইটা কোন ক্লজ হবে চিন্তা করতে থাকো। এর মাঝখানে আমি 3 নাম্বারটা লিখে ফেলি, হি নোস, হি নোস where she lives। এই তাহলে তিনটা একটু আমরা আইডেন্টিফাই করে ফেলি। প্রথম আমাদের স্টেপ 1-এ যেতে হবে। স্টেপ 1 আমি আবারও বলে দিই, স্টেপ 1টা কি ছিল? স্টেপ 1টা আমাদের দেখতে হবে যে কোনটা ক্লজের সামনে নাউন অথবা প্রোনাউন আছে কিনা। ওকে, আচ্ছা চলে আসো তাহলে স্টেপ 1 দিয়ে আগে সলভ করার চেষ্টা করি। এই যে ক্লজটা, এটা ঠিক সামনে দেখো নাউন আছে, একটা নাউন আছে কি দ্য সিটি, তুমি যেহেতু এই ক্লজের সামনে নাউন আছে 100% এটা অ্যাডজেক্টিভ ক্লজ, শেষ, কিচ্ছা কত। ওকে, তাহলে আমাদের স্টেপ 2 আর 3 তে যাওয়ার দরকার নেই। ওকে, 2 নম্বর প্রশ্ন সলভ করি, আসো। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আমি আবার দেখব সামনে কোনো নাউন অথবা প্রোনাউন আছে কিনা। এই আন্ডারলাইন করা অংশের আগে কোনো নাউন অথবা প্রোনাউন নাই, তাহলে আমাকে চলে যেতে হবে স্টেপ 2 তে। স্টেপ 2 কি? দেখতে হবে ওই জায়গাটা ইট দিয়ে লেখা যায় কিনা, অথবা অর্থটা কি প্রকাশ করে কিনা, এটা দেখতে হবে, কেমন? আচ্ছা তাহলে খেয়াল করো, এখানে লেখা আছে where she lives, তুমি যদি বলো হি উইল গো, এখানে তুমি লিখে ফেললো ধরো ইট, বাক্যটা কি মানায়? হি উইল গো ইট বলা যায়? বলা যায় না, এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় খেয়াল করো, তুমি যদি বলো হি উইল গো, হি উইল গো কি, সে যাবে কি, সে যাবে কি, হচ্ছে না কিন্তু। কিন্তু তুমি যদি এইটা বলো যে সে যাবে কোথায়, তুমি এখানে চিন্তা করো সে যাবে কোথায়, তাহলে কোথায় দ্বারা কিন্তু জিনিসটা প্রকাশ করা যায়। তাহলে কোথায় দ্বারা যেহেতু প্রকাশ করা যায়, তাহলে আমরা কিন্তু স্টেপ 2 তে আর থাকতে পারলাম না, আমাদের চলে যেতে হলো কোনটায়? স্টেপ 3 তে।
কখন প্রকাশ করলে, কোথায় প্রকাশ করলে, কিভাবে প্রকাশ করলে, কেন প্রকাশ করলে, সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই ক্ষেত্রে এটা অ্যান্সার কি হবে বলো? অ্যাডভার্ব ক্লজ। কেমন? ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান, একদম শেষের এক্সাম্পলটা, একদম শেষের যে এক্সাম্পলটা আছে এটা বলো, ওয়ার শি লিভস। তুমি যদি বাক্যের এই জায়গাটা চিন্তা করো, হি নোস, তুমি যদি বলো ইট, বলা যায় কিনা? সে এই জিনিসটা জানে বা এটা জানে, বলা যায়? বলা যায়। তাহলে সে এটা জানে, বলা যায়। তাহলে এটা অবশ্যই আমাদের, ও আগে তো স্টেপ ওয়ান দেখতে হবে। স্টেপ ওয়ান কি দেখছি? সামনে কোনো নাউন প্রোনাউন তো আর নাই। এই কোশ্চেন দেখো, এই আন্ডারলাইন করা অংশের আগে কোনো নাউন প্রোনাউন নাই। স্টেপ ওয়ান আমাদের হয় নাই, আমরা চলে গেছি স্টেপ টু তে। সরি, এই যে স্টেপ টু তে চলে গেছি, আমরা চিন্তা করতেছি ইট দ্বারা রিপ্লেস করা যায় কিনা, কি দ্বারা প্রকাশ করা যায় কিনা, তাই তো? ওকে, তাহলে এখানে আমরা ইট দ্বারা চিন্তা করতেছি যে হি নোস ইট, বলা যায়। আবার তুমি যদি বলো সে জানে কি, কি জানে, তখন এটা উত্তর আসবে এটা। তার মানে এই ক্লজটা, এই ক্লজটা একটা কোন ক্লজ? 2 নম্বর স্টেপ, নাউন ক্লজ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি সবাই মোটামুটি যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কিভাবে আমরা একটা বাক্যে আইডেন্টিফাই করব। ঠিক আছে? সবাই আশা করি মোটামুটি এই বিষয়টাতে ক্লিয়ার। ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলে আসি নেক্সট, পরের বিষয়। এই যে অ্যাডজেক্টিভ ক্লজ গুলো আছে, এই অ্যাডজেক্টিভ ক্লজ গুলো লেকচার একটু আগে বলতেছিলাম যে দুই ভাবে লেখা যায়। তুমি চাইলে রেডিউস করে লিখতে পারবা, তুমি চাইলে রেডিউস করা ছাড়াও লিখতে পারবা। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে রেডিউস করে লেখে, কিভাবে রেডিউস করা ছাড়া লেখে। এর আগে তোমাদের একটা কাজ করাই নেই, লেকচার শিটে যে যেখানে তোমরা এই যে রেডিউসড, এই যে দেখো, এই যে রেডিউস ক্লজ লেখা আছে যেখানে, এখানে একটু কলম দিয়ে লিখে ফেলো। রেডিউস ক্লজ মানে হচ্ছে ফ্রেজ বানানো। কি বানানো? ফ্রেজ বানানো, অথবা সিম্পল সেন্টেন্স বানানো। সিম্পল সেন্টেন্স বানানো মানে তুমি যে সিম্পল সেন্টেন্স বানাও, ছোটবেলায় পড়ছিলা কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়া, সরি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গিয়া, একটা বাক্যকে তুমি যে সিম্পল সেন্টেন্স বানাচ্ছ, সিম্পল সেন্টেন্স তৈরি করতেছ, ওই যে নিয়মগুলো ছিল ওগুলাই হচ্ছে রেডিউস ক্লজ। এটা একটা ভিন্ন মোড়কে ভিন্ন নামে পাচ্ছ। এই সিম্পল সেন্টেন্স বানানোর মানে কিন্তু ফ্রেজ বানানো, একটা ক্লজ থেকে কি বানানো? ফ্রেজ বানানো। তার মানে রেডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, এই রেডিউস অ্যাডজেক্টিভ ক্লজের মানে হচ্ছে, এর পাশে অবলিক দিয়ে লিখে নাও, এটার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেম ভাবে যেখানে তোমার অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব পেজ নাম্বার কত আছে? 6 নম্বরে, যেখানে তোমার লেখা আছে অ্যাডভার্ব, রেডিউসড অ্যাডভার্ব ক্লজ, এটার পাশে একটু লিখে নাও অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ তার মানে ক্লজ ছিল, তুমি বানাইছো ফ্রেজ। এই দ্যাটস ইট। খুব ইজি জিনিস কিন্তু, কেমন? এটা নিয়ে অনেক পোলাপান একদম প্যাচের মধ্যে পড়ে যায়। তো এত জটিলতার কিছু নেই, এটা সিম্পল একটা জিনিস। তাহলে কিভাবে আমরা এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বানাচ্ছি? মানে একটা হচ্ছে কি রেডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে নরমাল অ্যাডজেক্টিভ ক্লজ। দুটার মধ্যে যে কোনো একটাই কারেক্ট, যেটা লেখা থাকবে কারেক্ট ভাবে সেটাই পরীক্ষায় সঠিক উত্তর দিব আমরা। কেমন? আচ্ছা, যেমন দেখো, আমি একটা এক্সাম্পল লিখি। দ্য গার্ল, দ্য গার্ল হু ড্যান্সেস, যে নাচে, ইন দ্য পার্টি, ইন দ্য পার্টি ইজ এ হিরোইন। যে কিনা পার্টিতে নাচে যে মেয়ে, তাকে আমরা হিরোইন বলি, তাই তো? ধরো এরকম একটা বাক্য বললাম, তো এই বাক্যে আমরা যে ক্লজটা লিখলাম, হু ড্যান্সেস ইন দ্য পার্টি, এটা একটা নাউনের পরে আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে তুমি চাইলে একটু রেডিউস করে, মানে কমায়া, রেডিউস মানে কি? রেডিউস শব্দের অর্থ কি? কমানো। রেডিউস মানে কমানো, তুমি চাইলে কমানোও লিখতে পারো। অর্থাৎ তুমি যদি বাড়ায় লেখো সেটাও কারেক্ট, যদি তুমি কমায় লেখো সেটাই কারেক্ট। দুইটার মধ্যে যে কোনো একটা কারেক্ট ভাবে থাকবে। যেমন খেয়াল করো, এই বাক্যটাকে আমি অল্টারনেটিভ এভাবে লিখতে পারি,
মানে ফ্রেজ বানায়া এভাবে লিখতে পারি, দ্য গার্ল, এই হুটার রাখলাম না, হুটা বাদ দিলাম, এখানে আছে ড্যান্সেস, কে নাচতেছে? মেয়েটা নাচতেছে না? তাহলে মেয়েটা নাচতেছে, তাহলে লিখবো ড্যান্সিং। দ্য গার্ল ড্যান্সিং ইন দ্য পার্টি ইজ এ হিরোইন। কেমন? খুব সিম্পল একটা জিনিস কিন্তু, ইজ এ হিরোইন। তাহলে এইখানে কি করলাম, এই যে ড্যান্সিং ইন দ্য পার্টি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ আর নাই। কেন ক্লজ নাই? কারণ এখানে ফাইনাইট ভার্ব নাই। তো ফাইনাইট ভার্ব না থাকলে কি আর ক্লজ থাকে? এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। এইটাই তোমাদের লেকচার শিটে লেখা আছে, রেডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। মানে ছিল অ্যাডজেক্টিভ ক্লজ, বানাইছি আমরা রেডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। আর রেডিউস অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো তোমাকে পরীক্ষায় এইটা যদি বাক্যটা লেখা দেয় তাহলে এটাই কারেক্ট, অথবা যদি এইটা শূন্যস্থান দিয়ে দেয়, যদি এইভাবে লেখা থাকে তাহলে এটাই কারেক্ট। কিন্তু ভুলগুলো কি দেওয়া থাকবে জানো? এই ভুল দু একটা অপশন তোমাদেরকে আমি লিখে দিই, যেমন এরকম ভুল অপশন দেওয়া থাকবে পরীক্ষায়। খেয়াল করো, ভুল অপশনটা কি থাকতে পারে? লেখা থাকবে এরকম, দ্য গার্ল, দ্য গার্ল হু ড্যান্সিং ইন দ্য পার্টি, হু ড্যান্সিং ইন দ্য পার্টি ইজ এ হিরোইন। কেমন? এই যে বাক্যটা লিখছি না, এই বাক্যটা কিন্তু ভুল। ড্যান্সিং ইন দ্য পার্টি, আচ্ছা এই বাক্যটা হচ্ছে ভুল। কেন? কারণ এখানে লেখাটা আমার ভুল লেখা হয়েছে। এই যে হু ড্যান্সিং ইন দ্য পার্টি, এই যে হুটা কনজাংশন, এটা যখন লিখছো আমরা কি লিখবো? কনজাংশন লিখলে তারপরে আমরা ভার্বটা সঠিকভাবে লিখবো, টেন্স অনুসারে লিখবো। কিন্তু এখানে কনজাংশন আমি লিখছি, কিন্তু ভার্বটা আমি সঠিকভাবে লিখি নাই। বুঝতে পারতেছো? খুব ইজি জিনিস কিন্তু। তাহলে এই লেখাটা কি ভুল। কিন্তু আমি যদি বলতাম দ্য গার্ল হু ইজ ড্যান্সিং, হু ইজ ড্যান্সিং, হু ওয়াজ ড্যান্সিং, তাহলে কিন্তু এটা কারেক্ট হতে পারতো। তাহলে এটা ভুল। আরেকটা ভুল অপশন কিরকম থাকতে পারে পরীক্ষায় দেখো, এরকম লেখা থাকতে পারে ভুল অপশন, যে দ্য গার্ল, দ্য গার্ল dances in the party is a heroine, এটাও থাকতে পারে। তাহলে এটা থাকলেও এটাও ভুল। কেন? কারণ এই যে দেখো, আমরা একটু আগে পড়ছিলাম যে একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, দুইটা ভার্ব হলে একটা কনজাংশন লাগে, বাট এখানে কিন্তু এই নিয়মটা মানলাম না। তাহলে পরীক্ষায় এইটা শূন্যস্থান হিসেবে দিলে এটা কারেক্ট, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি এই রিডিউস করে দেয়, মানে ফ্রেজ বানায় দেয়, তাহলে এটাও কারেক্ট। কিন্তু ভুল হচ্ছে এই দুইটা। ঠিক আছে? এই দুইটা হচ্ছে লজিক্যালি ভুল। হু ড্যান্সেস বললে কারেক্ট, কিন্তু হু ড্যান্সিং বললে কারেক্ট না। যদি তুমি হুটা না লেখো তাহলে ড্যান্সেস লেখার দরকার নাই, ইজ ড্যান্সিং লেখার দরকার নেই, মানে মোট কথা ফাইনাইট ভার্ব লেখার দরকার নেই। আমরা লিখবো কিভাবে? লিখবো আইএনজি দিয়ে, ওই যে দ্য গার্ল ড্যান্সিং ইন দ্য পার্টি। আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো, একদম সহজ একটা বিষয়। ঠিক আছে? তো এখানে মাঝে মাঝে আইএনজি লেখা হয়, মাঝে মাঝে আবার ভি3ও লেখা হয় আর কি। হ্যাঁ, তো এই দুটার মধ্যে একটু কনফিউশনের একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি একটু হালকা যদি বলি, যে এরকম, মানে তুমি আইএনজি দিয়েও এটা লিখবা অথবা ভি3 দিয়েও লিখবা। কখন আইএনজি? শুধু মনে রাখবা, পাশে পাশে যে কাজ করে সে থাকলে, যে কাজ করে সে থাকলে আইএনজি। ঠিক আছে? পাশে যে কাজ করে সে থাকলে আইএনজি। আর পাশে যদি দেখো যে কাজ করে সে নাই, যে কাজ করে সে নাই, মানে সে না থাকলে আমরা লিখবো হচ্ছে ভি3। ঠিক আছে? মানে মোট কথা এই আইএনজিটা অ্যাক্টিভ বোঝানোর জন্য আমরা বসাই আর কি, অ্যাক্টিভ। আর ভি3টা আমরা মানে ভি3 প্যাসিভ সেন্টেন্সে বসাই না, ওই প্যাসিভ বোঝানোর জন্য আমরা ভি3টা লিখি। তো আইএনজি ভি3 দুটো চুজ করা যায়। যেমন এই আগের এক্সাম্পলটা কি বললাম, যে এই আগের এক্সাম্পলে দ্য গার্ল, এই যেমন এই যে বাক্যটা নিয়েছিলাম, দ্য গার্ল ড্যান্সিং ইন দ্য পার্টি, দ্য গার্ল ড্যান্সিং ইন দ্য পার্টি, এখানে এই যে ড্যান্সিং কেন লিখছি? কারণ মেয়েটাই নাচতেছে। ঠিক আছে? মেয়েটাই নাচতেছে, এই কারণে আমরা আইএনজি দিছি। ক্লিয়ার? যে কাজ করে সে যদি পাশে থাকে তাহলে আইএনজি দিয়ে লিখবো। ওকে? তো এটা হচ্ছে মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে আমরা রিডিউস করতেছি, এটার বেসিক বিষয়। আচ্ছা, এখন
অ্যাডভার্ব ক্লজ গুলো যেগুলো আছে এগুলো রেডিউস করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবে তোমরা। আমি এই ক্ষেত্রে অ্যাডভার্ব ক্লজ তোমার রেডিউস করার জন্য কি টেকনিকটা লাগবে সেটা একটু বলে দিচ্ছি, তাহলে এটা তোমাদের কোয়েশ্চেন সলভ করতে গেলে অনেক সুবিধা হবে। কেমন? ওকে, অ্যাডভার্ব ক্লজ থেকে আমরা যখন রেডিউসড অ্যাডভার্ব ক্লজ লিখব, মোট কথা অ্যাডভার্ব ফ্রেজ লিখবো আর কি। এই অ্যাডভার্ব ফ্রেজ লেখার সময় আমাদের কি ফলো করতে হবে এটা একটু খেয়াল করো, খুব সিম্পল একটা জিনিস। অনেক স্টুডেন্ট এই জিনিসটা বুঝে না, ঠিক আছে? তুমি খালি এইটুকু খেয়াল রাখবা, দুইটা জিনিস খালি খেয়াল রাখবা, কনজাংশন আছে, তারপরে সাবজেক্ট আছে, তুমি ফাইন অ্যাডভার্ব দিবা, সিম্পল। কনজাংশন আছে, সাবজেক্ট আছে, তুমি লিখবা ফাইন অ্যাডভার্ব। আবার যদি কনজাংশন আছে কিন্তু এরপরে সাবজেক্ট নাই, তুমি এখানে লিখবা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব না, আমি একটু সহজ করে দেই, আর একটু তোমাদের বুঝতে সুবিধা হবে। ভার্ব প্লাস আইএনজি অথবা ভি3। এই যদি দেখো কনজাংশন আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে তুমি ফাইনাইট ভার্ব দিবা। যদি দেখো কনজাংশন আছে কিন্তু সাবজেক্ট নাই, তাহলে ভার্ব প্লাস আইএনজি অথবা ভি3 দিবা। খেয়াল করবা, ভুল বললেই তোমাদের সঠিকটা তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? যেমন দেখো, যদি বলি হোয়াইল দ্বারা সময় বোঝায়, তার মানে অ্যাডভার্ব ক্লজ। হোয়াইল আমি বললাম শি, তারপরে বললাম ওয়াজ ড্যান্সিং। এই যে দেখো ওয়াজ ড্যান্সিং, এটা ফাইনাইট ভার্ব। শি সাবজেক্ট, হোয়াইল কনজাংশন, এটা কারেক্ট। আবার তুমি যদি এটা এভাবে লেখো, হোয়াইল শি বললা না, তারপরে ফাইনাইট ভার্ব তুমি বলতে পারবা না, তাহলে আইএনজি বলবা, নাহলে ভি3 বলবা, শুধু আইএনজি হবে। তাহলে তুমি যদি বলো হোয়াইল শি, তাহলে বলতে হবে ওয়াজ ড্যান্সিং। আর যদি শুধু হোয়াইল বলো, তাহলে বলতে হবে হোয়াইল ড্যান্সিং। কিন্তু যদি কোথাও এরকম বলো যে হোয়াইল তারপরে বললা শি, তারপরে বললা ড্যান্সিং, তাহলে কিন্তু একদম খেলবো না। কথা বুঝতে পারছো? হোয়াইল বললা, সাবজেক্টও বললা, মানে হোয়াইল বললা মানে কনজাংশনটা বললা, সাবজেক্ট বললা, তারপরে কিন্তু ফাইনাইট ভার্ব বলতে হবে, আইএনজি বলা যাবে না। শুধু আইএনজি বলা যাবে না, শুধু আইএনজি মানে কি? নন ফাইনাইট ভার্ব। তার মানে এটা হচ্ছে কি ভুল, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো এটা একটা কি ভুল। ওকে, তো তোমাদের লেকচার শিটে দেখবা এটা দিয়ে বেশ কিছু এক্সাম্পল, তোমাদের যে অ্যাডভার্ব ক্লজের ভিতরে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাদের জাস্ট দুই একটা একটু ফোকাস করে দেখাই। দেখো অ্যাডভার্ব ক্লজের যে রেডিউস গুলো দেওয়া আছে না, এটার মধ্যে দেখবা এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। এই যে দেখো, কই গেল, এই যে দেখো, খুব সহজ করে এক্সাম্পল গুলো দেওয়া আছে। এই যে দেখো, আফটার কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে ফাইনাল ভার্ব। কিন্তু তুমি যদি ফ্রেজ বানায় লেখো, তাহলে আফটারের পরে সাবজেক্ট নাই, আইএনজি। সেম ভাবে দেখো, বিফোর সাবজেক্ট ফাইনাল ভার্ব। কিন্তু তুমি যদি বিফোরের পরে সাবজেক্ট না বলো, বলবা আইএনজি অথবা ভি3। ওয়ান্স কনজাংশন, তারপরে আছে সাবজেক্ট ফাইনাল ভার্ব। কিন্তু তুমি যদি ওয়ান্স এর পরে সাবজেক্ট না বলো, তাহলে ভার্বের ভি2 অথবা মানে ভি3 অথবা ভার্ব প্লাস আইএনজি। সেম সিন্স সাবজেক্ট ফাইনাল ভার্ব। কিন্তু সিন্স বলে তুমি যদি সাবজেক্ট না বলো, বলবা ফিনিশিং। দেখো কত ইজি, ঠিক আছে? খুব ইজি, সিম্পল একটা জিনিস। ওকে, তো দুইটা কোয়েশ্চেন তোমরা দেখো, এটা দিয়ে সলভ করতে পারো কিনা। মোটামুটি আশা করি কোয়েশ্চেন সলভ করতে পারবা। ওকে ওকে, দেখো ধরো এই 9 নম্বর প্রশ্ন তোমাদের সলভ করে দিলাম। বিফোর আছে, বিফোর কনজাংশন, তাহলে কনজাংশনের পরে যদি তুমি সাবজেক্ট দাও, অপশন 4 নাম্বারটা দেখো, সাবজেক্ট দিলে আইএনজি দেওয়া যাবে না, ফাইনাইট ভার্ব দিতে হবে, তাহলে অপশন 4 বাদ, ঠিক আছে? তাহলে আইএনজি অথবা ভি3। তাহলে সেক্ষেত্রে যেহেতু বিফোর, তারপরে বলবো লিভিং ফর নর্থ ডেকোটা টু ভিজিট মাই ব্রাদার। পিছনে যেহেতু আবার একটা জিনিস খেয়াল করো, পিছনে কিন্তু এটা আছে ভিজিট, তো ভিজিট যেহেতু আছে, ভিজিটের আগে তো টু লিখতে হবে, টু ভিজিট উদ্দেশ্য বোঝাইছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার দিব কি, এটা বিফোর লিভিং ফর নর্থ ডেকোটা টু ভিজিট মাই ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি। ঠিক আছে, এরকম আরো দুই একটা এক্সাম্পল দেখো। ঠিক আছে, এই যে দেখো,
এই যে 2 নাম্বার, 2 নাম্বার দেখো, এই যে হোয়াইল কনজাংশন, সাবজেক্ট দিলে ফাইনাল ভার্ব দিতে হবে, এখানে নন ফাইনাল ভার্ব হবে না। হোয়াইল কনজাংশন, এই যে আইএনজি, আইএনজি এটা ঠিক আছে, কিন্তু ওয়াকড না, হবে না। ওয়াকিং ঠিক আছে, এই ওয়াকিংটাও হতে পারে। আমি চিন্তা করি বাক্যটা লেখা আছে হোয়াইল ওয়াকিং হোম ফ্রম, ওয়াকিং হোম ফ্রম ওয়ার্ক, ওয়াকিং হোম ফ্রম, এটা ওয়ার্ক হোম ফ্রম, আর এটা লেখা আছে ওয়াকিং হোমওয়ার্ক, এটা কিন্তু ভুল, বুঝাই যায়। এখানে ওয়াকিং দিয়ে আমরা করবো, কেন ওয়ার্ক করবো না? কারণ এখানে তো কাজটা আমিই করতেছিলাম, আমিই ওয়াকিং করতেছি বাসার দিকে, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম তোমাদের অ্যাডভার্ব ক্লজের ডিটেলস গুলো যেগুলো আছে সেগুলো একটু ক্লিয়ার করার জন্য, কেমন? আচ্ছা, আশা করি তোমরা যে নিয়মগুলো পড়াইছি সেই নিয়ম অনুযায়ী যদি একটু প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ক্লজের যা ডিটেলস আছে সেগুলা পারবা, কেমন? তো আজকে তাহলে মোটামুটি এই পর্যন্তই তোমাদের জন্য আলোচনা। অবশ্যই বাসায় প্রচুর পড়তে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।